এত সুন্দর ওপিনিয়ন দেওয়ার জন্য। না আর একটা কথা দাদা, লাস্ট একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো, আমাদের যে হেল্পিং হ্যান্ড, এই হেল্পিং হ্যান্ড তরফ থেকে আপনি কতটা খুশি, মানে আমি আপনাকে কতটা এই বিষয়ে হেল্প করতে পেরেছি ট্রিটমেন্টের ক্ষেত্রে, এবং আদার্স কোনো আপনার টাকা পয়সা এখানে খরচা হয়েছে কি না, হসপিটাল ছাড়া একমাত্র? না, হসপিটাল ছাড়া আমার তেমন খরচ হয়নি। এবং আমি দাদা থেকে যখনই ফোন দিয়েছি, দাদা থেকে একটা পরামর্শ যখনই ফোন দিয়েছি দাদা রিসিভ করেছেন, কথা বলেছেন, আমাকে সাজেস্ট করেছেন, দাদা আপনি যান, কোথাও আটকে গেলে যেখানে আটকাবেন আমাকে ফোন দিবেন, আমি আপনাকে বলে দিব। আহ, নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত, আর আপনাদেরকে হেল্পিং হ্যান্ড চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমি এখন আছি নিমান্স হসপিটালের খুব কাছাকাছি একটা গেস্ট হাউসে, যেখানে এক দাদার সঙ্গে আমার পরিচয় হয়েছে, যিনি বাংলাদেশ থেকে এসেছেন। তো বাংলাদেশ থেকে ইন্ডিয়া পর্যন্ত যে সাফারটা উনি যেভাবে এসেছেন, টোটাল প্রসেসটা, এবং উনি নিমান্স হসপিটালে বাচ্চার ট্রিটমেন্টের জন্য এসেছেন, নিউরোলজি ট্রিটমেন্ট। তো ওনার মুখ থেকে শুনে নেবো পুরো প্রসেসটা, উনি কীভাবে এসেছেন এবং ট্রিটমেন্ট করিয়ে উনি কত সন্তুষ্ট। তো প্রথমেই জানতে চাইবো দাদা, আপনার নাম এবং আপনি বাংলাদেশে কোন জায়গা থেকে এসেছেন? দাদা আমার নাম হচ্ছে সুজন তালুকদার। আমি চট্টগ্রাম ডিভিশনের হিলটেক্সের খাগড়াছড়ি জেলার একজন বাসিন্দা, এবং এখানে আমার ছোটখাটো ব্যবসা আছে। এই এবার আপনি যে বাংলাদেশ থেকে আজ ব্যাঙ্গালোর পৌঁছেছেন, এবং এখানে আপনার যে ট্রিটমেন্ট প্রসেস এখন চালু হয়ে গেছে, তো ওখান থেকে বাংলাদেশ থেকে ব্যাঙ্গালোর আসার যে জার্নিটা, এখন মেনলি যে প্রসেস সেটা হলো ভিসা। বেশিরভাগ মানুষই ভিসা পাচ্ছে না আসার জন্য, তো সেটা কিভাবে আপনি সম্পূর্ণ করেছেন? দাদা সম্পূর্ণ করেছি, আমি জেনুইনলি প্রথমে চেষ্টা করেছি বাংলাদেশ এম্বাসিতে, কিন্তু বারবার ব্যর্থ হই। পরে আমি দালালের মাধ্যম হয়ে একজন 15,000 টাকা করে, তিনজন 45,000 টাকা দিয়ে আমি ভিসা কমপ্লিট করি। মানে কমপ্লিট এক করে একজনের 15,000 করে লেগেছে, বাংলাদেশি রুপি আপনার, বাংলাদেশের টাকা, হ্যাঁ। বাংলাদেশি টাকা। তো বিষয় হচ্ছে 45,000 টাকা দিয়ে উনি কিন্তু 3টে ভিসা কমপ্লিট করে আজ ব্যাঙ্গালোরে পৌঁছে গেছেন। আর আমিও যতটা পেরেছিলাম দাদা, আপনাকে আমি সাপোর্ট করার চেষ্টা করেছিলাম, বা আমি আপনি আমার দ্বারা কতটা উপকৃত হয়েছেন, মানে আমি আপনাকে কতটা হেল্প করতে পেরেছি বা সাপোর্ট করতে না পেরেছি। দাদা, অবশ্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ না দিলে তো অবশ্যই অকৃতজ্ঞতা পরিচয় হবে। কারণ আমি নিমেন্স আসার আগে আমি চেষ্টা করেছি, মানে কিভাবে আমি পৌঁছবো, অনেক মানে ক্লু খুঁজেছি কিন্তু পাইনি। কিন্তু যখন আমি নেটে চার্জ করি, চার্জ করার পরে অনেক ভিডিওর মধ্যে দাদা আপনার ভিডিওটা দেখে আমার খুব ভালো লেগেছে, এবং বেশ কিছু ভিডিও দেখেছি। ভিডিওগুলো দেখে আপনার বিভিন্ন সাজেস্টগুলো, বিভিন্ন মন্তব্যগুলো শুনে আমি নিজে খুব স্যাটিসফাই হয়ে আপনার সঙ্গে আমি ফ্রেন্ডশিপ একটা মানে করি, ওপেন করি। এবং ওই ফ্রেন্ডশিপের মধ্যে আপনি আমাকে ফ্রেন্ডশিপ করে নিয়েছেন, এই কারণে ধন্যবাদ দাদা আপনার প্রতি। এবং ওই ফ্রেন্ডশিপের মাধ্যমে আপনাকে বিভিন্ন সময় আমি কল করেছি, কলের মধ্যে আপনার যেই পরামর্শ পেয়েছি, এটার জন্য দাদা চিরকৃতজ্ঞ দাদা। যখন ফোন দিয়েছি দাদা রিসিভ করেছেন, এই কারণে দাদা আবার আবার ধন্যবাদ দাদা। হ্যাঁ, এটা অবশ্যই কিন্তু অবশ্যই অবশ্যই আপনি। স্মরণীয় দাদা। এটা কিন্তু সবাই সবার থেকে পায় না, কিন্তু টাকা দিয়ে হয় না দাদা। যে জিনিসটা আপনি করেছেন, যখনই ফোন দিয়েছি কিন্তু দাদা কখনো হেলা করে নিয়ে অন্তপক্ষে বলেছেন দাদা, বয়স হলে দিয়ে আপনাকে অবগত করেছেন, কিন্তু আমি আসতে পারি বা না পারি, এই কারণে দাদার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা দাদা। এটা অশেষ না, না, ধন্যবাদ আপনাকে। অবশ্যই আপনাকে হেল্প করতে পেরে যে আপনি এতটা খুশি এখানে ট্রিটমেন্ট করাতে, আমার অনেকটা ভালো লাগছে যে আমি আপনার উপকারে আসতে পেরেছি, কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে নেমেছি এই কারণেই, যাতে একটু মানুষের উপকারে আসতে পারি। দেখুন, টাকা পয়সাটা মেন ফ্যাক্ট নয়, ঠিক আছে, কিন্তু আমি আপনাকে সঠিক ডিসিশন এবং সঠিক যে আমি আপনাকে এখান থেকে সাপোর্ট করবো, যে আপনি আসুন, আমি আছি আপনার কাছে, এই সাপোর্টের মানুষটা কিন্তু এখনকার দিনে দরকার আছে। তো যাই হোক, তো এখানে আপনি নিমান্স হসপিটালে যে ট্রিটমেন্টের জন্য এসেছেন, আপনার তো আজকে 2-3 দিন ট্রিটমেন্ট চালু হয়ে গেছে। তো ওখানে ট্রিটমেন্টের ফার্স্ট প্রসেসটা, আপনি যখন লাইনে দাঁড়িয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, অনেকে আমাকে বাংলাদেশ থেকে ফোন করে, দাদা একটা নিমান্স হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট লাগবে। তো প্রথম কথা হচ্ছে, নিমান্স হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট এখান থেকে অনলাইনে নেওয়া হয় না, মানে বাংলাদেশ থেকে কখনোই নিতে পারবে না, সে অপশনটা এখানে নেই। তো আপনি যখন রাত্রে লাইনে দাঁড়ালেন, আপনি কখন দাঁড়িয়েছিলেন? দাদা আমি ভোরে উঠেছি, ভোরে উঠে আমি 5টায় লাইনে যাই। লাইনে যাওয়ার পর আমি কিন্তু তখন 48 নাম্বার 48 নাম্বারে আমি সিরিয়াল পাই। এবং 48 থেকে দাঁড়ানোর পর যখন 7টা অতিক্রম করে, তখন ওটা সবাই একটা এসে হাতে হাতে একটা হলুদ কাগজের মধ্যে নাম্বারটা লিখে কুপন ধরিয়ে দেয়। ওকে। সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পর ওখানে পৌঁছার পরে আবার এখানে একটা রেজিস্ট্রেশন শাখা আছে, ওখানে 100 টাকা করে ফি নাই। ফি নিয়ে এখানে সবার নাম এন্ট্রি করে, তখন আমাকে জিজ্ঞেস করলো তুমি কোথেকে আসছো। আমাকে ওরা কিন্তু হিন্দি বলে না, ওনাদের লোকাল ভাষা প্লাস ইংলিশ বলতে থাকে। তো আমি তো সব ইংলিশ তো টক করি না, বিদায় বলতে পারছি না, হয়তো কিছুটা বুঝি।
অ্যান্ড হিন্দিও তেমন জানি না, যতটুকু জানি অতটুকু দিয়ে বোঝার চেষ্টা করেছি যে আপনি হিন্দি বলেন, আমি হিন্দি বললে বুঝতে পারবো। তো হিন্দিতে বলে কোত্থেকে আসছি, তখন আমি বললাম আমি বাংলাদেশ থেকে আসি। তখন বলছে পাসপোর্ট আছে? হ্যাঁ আছে। পাসপোর্ট দেখিয়েছি, তখন আমার থেকে 100 রুপি চেয়েছে, আমি 100 রুপি দিয়ে রেজিস্ট্রেশন করে নিয়েছি। রেজিস্ট্রেশন করার পর আমাকে একটা এখান থেকে টোকেন দেয়। ও টোকেন দেওয়ার পরে টোকেনটা নিয়ে মানে একটা ফাইল দেয়, ফাইলের সঙ্গে একটা টোকেন বসিয়ে দেয়। বসিয়ে দেওয়ার পরে এটা আরেকটা মানে গ্রাউন্ড ফ্লোরে, এটা মনে হয় 1 নম্বর গেটে আমাকে প্রবেশের জন্য এখানে সিরিয়ালে যাইতে বলে। ওইখানে গিয়ে আবার সবাই সারিবদ্ধভাবে বসে পড়েছি, আবার সবাই ডেকে ডেকে সবগুলো ফাইল এরা বুঝিয়ে নিয়ে নিয়েছে। তো এখানে যে আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন বা আপনার যে ট্রিটমেন্ট প্রসেসে আপনি কতটা সন্তুষ্ট যদি একটু বলেন, মানে আপনি এত দূর থেকে জার্নি করে এসেছেন, তো সেই বিষয়ে এনাদের ট্রিটমেন্ট পেয়ে আপনি কতটা সন্তুষ্ট? আসলে দাদা, এনাদের নিমান্সের প্রতি যথেষ্ট রেসপেক্ট শুনেছি বটে, এখন এসে বাস্তবে দেখছি আসলে এনারা কতটুক যে হিউম্যানিটি এনাদের মধ্যে আছে অফুরন্ত। এবং এনারা যে এতটুকু ধৈর্যশীল, মানে টপ টু বটম যারাই আছে, সিকিউরিটি থেকে শুরু করে, সিস্টার থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে সবাই। আমি যখন প্রথমে আসি, আসার পরে আমি যখন প্রবেশ করার পরে ডাক্তারকে বুঝিয়েছি, উনি ফার্স্ট রুম থেকে আমাকে রেফার করে দ্বিতীয় ফ্লোর, এই ফার্স্ট ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাই, ওইখানে আবার অপেক্ষা করতে হয় ফাইল জমা দিয়ে। তো ফাইলগুলো ওনারা বুঝে নেওয়ার পর এখানে গেলাম। প্রথমে এক লেডি ডাক্তার কল করার পর এক লেডি ডাক্তারের কাছে আমি পড়ছি, তখন উনি আমাকে ইংলিশে টক করে, আমি বলতে পারিনি, বললাম ম্যাডাম আমি হিন্দিতে বলতে পারবো। তো হিন্দিতে যখন বলতে গিয়েছি, তখন হিন্দিতে সব ক্লিয়ারলি যখন বলতে পারিনি, তো ম্যাম একটু খুব বিরক্ত ফিল করেছে ফার্স্ট টাইম, একটু বেশি নয়, কিন্তু ওই বিরক্তির মধ্যে বলছে তুমি কথা বলতে পারো না, তুমি কাউকে হেল্প নাওনি কেন? এই কথা বলার পরে উনি ওখানে বলছে ঠিক আছে তুমি দাঁড়াও, বসো, আমি একটু বাঙালি ডাক্তার কেউ আছে কিনা দেখি। উনি নিজেই চেয়ার থেকে বের হয়ে আমাকে ওনার চেম্বারে বসিয়ে, চেয়ার থেকে উনি বেরিয়ে বাইরে চলে গিয়ে দেখে বাঙালি ডাক্তার খুঁজতে গিয়েছে। তখন উনি আবার মানে প্রায় 2-3 মিনিট পরে এসে বললো তুমি একটু রিসেপশনে যাও। আমি রিসেপশনে যাই, রিসেপশন থেকে বললাম যে আমার একটা ফাইল ছিল, ডাক্তারে আমাকে আসতে বললো। ডাক্তার আসতে বললো, বলছে হ্যাঁ কীর্তিমান তালুকদার? হ্যাঁ ইয়াস কীর্তিমান তালুকদার। তো বলো মানে পাশে ফ্লোর নাম্বারটা আমার মনে নাই, সরি, মানে ওইখানে যাই। যাওয়ার পরে বাঙালি ডাক্তার ছিল, বাঙালি ডাক্তার আমার ম্যামকে জিজ্ঞেস করে তুমি কি হিন্দি জানো? বলছে মানে আমরা বাংলাদেশ থেকে আসছি, আমি হিন্দি জানি না স্যার, বাংলা হলে একটু ভালো হয়। তো উনি বলেছে ঠিক আছে বসো। বসার পরে ওই এক ডাক্তার যথেষ্ট রেসপেক্টফুল ডাক্তারের প্রতি, কারণ ওই ডাক্তারের নাম হচ্ছে রূপম মন্ডল, উনি সিনিয়র মানে নিউরোলজিস্ট। উনি বেশ কিছুক্ষণ আমার বাচ্চাকে দেখলো, শুনলো, জানার পরে সবকিছু আমাদের থেকে শোনার পরে উনি আমাদেরকে বসিয়ে রেখে এবং একজন সিনিয়র ডক্টরের কাছে আবার গিয়ে আলোচনা করে আমাদেরকে আবার উনি নিজে আমাদেরকে বাচ্চা সহকারে আমাদেরকে আবার ওই সিনিয়র ডাক্তারের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ও ডাক্তার আবার উনি ম্যাডাম ছিল, ও ম্যাডাম আবার ভালো করে চেক করে উনি আবার ওনাকে, ওনার সিনিয়র ছিল রূপম মন্ডল স্যারের সিনিয়র ছিল উনিও নিউরোলজিস্ট, উনিও আবার সবকিছু দেখে আবার বিভিন্ন হাত পা সবকিছু দেখলো। দেখার পরে বললো ঠিক আছে, মানে ওনাকে এমআরআই প্লাস আর কি কি করতে বললো। আমি শুধু এমআরআই কথাটা বুঝেছি, বাকিটা বুঝিনি। ইংলিশে কথা খুব দ্রুত গতিতে কথা বলে ইংলিশগুলো, তো এমআরআই বুঝেছি, বাকিটা বুঝিনি। পরে উনি আবার আমাদেরকে ওনার রূপম মন্ডল স্যার আবার চেম্বারে নিয়ে আসে আমাদেরকে, বলতে ঠিক আছে চেম্বারে আসো। গেলাম আবার স্যারে এই সেই দেখতে দেখতে মিনিমাম আমার ছেলেকে 1 ঘন্টা স্যারের সময় দিয়েছেন। এই কারণে রূপম মন্ডল স্যারকে কৃতজ্ঞতা, এবং উনি যে বাংলা ভাষা লোক পেয়ে আমিও খুব ধন্যিত। হ্যাঁ, যেটা অবশ্য সবার ভাগ্য হয় কিনা আমি জানি না। এইটাই আমি বলতে চাইবো দর্শকদেরকে যে বাংলা ভাষায় হয়তো দাদা যেদিন গেছিল সেই দিন উনি হয়তো উপস্থিত ছিল। প্রত্যেকদিন যে বাঙালি ডক্টর থাকবে এরকমটা মানে নয়, কারণ এখানে বেশিরভাগটা হিন্দি ইংলিশটুকু জেনে আসতে হয় এখানে কমিউনিকেট করতে গেলে, বা অনেকে যাদের হিন্দি ইংলিশ জানা নেই তারা যখন আসবেন চেষ্টা করবেন একজনকে কাউকে হায়ার করার, নাহলে কিন্তু আপনারা অসুবিধায় পড়বেন। ডক্টরের সঙ্গে যদি ঠিকঠাকভাবে কমিউনিকেট না করতে পারেন, আপনার যে প্রবলেম, যে অসুবিধা সেটা যদি বোঝাতে না পারেন, তাহলে আপনি সেই মতো ট্রিটমেন্ট পাবেন না এবং ডক্টরদের ব্যবহারে তখন আপনি অসন্তুষ্ট হয়ে যাবেন। তো আপনি যদি ঠিকঠাকভাবে বলতে পারেন, ওনাদেরকে বোঝাতে পারেন, ওরা যথেষ্ট কিন্তু গাইড করবে আপনাকে। রাইট। তো এরপর দাদা ওখান থেকে আপনাকে যে এমআরআই গুলো করতে বলা হয়েছিল, তারপর ওখান থেকে আপনাদেরকে এমআরআই ওখানে হয়নি, বা এমআরআইটা কোথায় করতে বলা হয়েছিল? তারপরে আমাকে ওখান থেকে বলা হয়েছিল বাঙালি ডাক্তারটা মানে রূপম মন্ডল স্যারে বলেছে, রূপম মন্ডল স্যারকে কিন্তু সিনিয়র ডাক্তার বলে দিয়েছিল ওইটা জয়দেবারটা যেন এমআরআইটা করাই, জয়দেবাল হসপিটাল, ওইটাও গভর্নমেন্ট, ওনাদের নাকি ওইটা অংশ মানে শাখাই বলেছে আমাকে। বলছে ওটা আমাদের শাখা। আমি রূপম মন্ডল স্যারকে জিজ্ঞেস করছি স্যার মানে এখানে এমন কত আসতে পারে? বলছে 4-5 হাজার টাকা নিতে পারে। তো পরে আবার সিরিয়াল দিয়েছিল, যে বললো কি তুমি, আমি স্যারকে একটু কথা বলেছি, স্যার আমার দেশের ডাক্তার তো বলেছে, একজন প্রফেসর দেখিয়েছিলাম, উনি বলেছে আমার বাচ্চাকে মানে অবশ্যই
মানে Operation করতে অপারেশন করতে হবে, কোনো উপায় নেই। হুম, হুম, হুম। তখন আমি ওনাকে কথা বলবো, উনি স্যারে বললো যে না, আমরা তো ওনাদের কথায় মাথা নিব না, তোমার কথায় মাথা নিব না, আমরা সবকিছু ভেরিফিকেশন করব, তারপর কাজ। তুমি একদম। আগে এমআরআইটা করে আসো জয়দেবা হসপিটালে। তখন আমি একটু আতঙ্কিত হয়ে যাই, জয়দেবা হসপিটালের সম্পর্কে আমার অবগত ছিলাম না। তখন স্যারকে সাহস করে জিজ্ঞেস করি, স্যার কিছু মনে না করলে একটু কথা বলি, জয়দেবা হাসপাতালে আমার এমআরআই কত নিতে পারে? তখন 4 থেকে 5 হাজার টাকা নিবে, সমস্যা নয়, এটা আমাদের শাখা। ওই কথা যখন বলেছে আমি সাহস করেছি, এবং স্যারে আরেকটা কাজ করেছে, আমাকে ওই নিমান্সের প্যাটের মধ্যে আমাকে রেফার লিখে দিয়েছে, লিখে দিয়েছে। হ্যাঁ রেফার লিখে দিয়েছে, প্লাস ওই একটা আবার দিয়েছে, ব্লাড টেস্টের জন্য একটা রিপোর্ট দিয়েছে, ওটাতে আজকে গতকালকে দিয়ে আসছি। ওটাতে 5,130 টাকা নিয়েছে টোটাল ব্লাড টেস্টের সঙ্গে আরো অনেক কিছু টেস্ট ছিল। এবং স্যারে আরেকটা বিষয় দিয়েছে, মানে আগামী শুক্রবার হচ্ছে মানে 9 তারিখ, হ্যাঁ 9 তারিখে আমাকে বলা হয়েছে তুমি 9 তারিখে শুক্রবারে আসবে, ওই দিন একজন স্পেশালিস্ট শিশু চাইল্ড বিশেষজ্ঞ থাকবে, ওই চাইল্ড বিশেষজ্ঞকে আমরা তোমাকে রেফার করব। আগে তারপরে তোমার আমি রিপোর্টগুলো decision- আমরা দেখবো, তোমার রিপোর্টগুলো আমি দেখবো, আমার সিনিয়র দেখবে, আমরা দুজনে বসে চিন্তা করব, এরপরে তোমাকে রেফার দিব শিশু বিশেষজ্ঞ কাছে। আচ্ছা আচ্ছা। ওনার কাছে গিয়ে উনি যাই বলে ওটার উপর ডিপেন্ড করে আমরা তিনজনে আলোচনা তারপরে করব। ডিসিশনটা নেওয়া যাবে, যেটা সার্জারি করতে হবে, মেডিসিন দিলে ঠিক হবে, কতদিন পরে সার্জারি হবে না হবে সেটা পরে ডিসিশনটা পরে ডিসিশন নেবে, কিন্তু হ্যাঁ, চাইল্ড মানে ডক্টর ছাড়া উনি কিছু বলবেন না। কিছু বলবেন না। তারপর আমি একটা কথা বলেছি, স্যার যদি সম্ভব হয় আমার বাচ্চার জন্য একটা কোনো দুধের খাওয়ার জন্য কিছু দেওয়া যায় কিনা। উনি হুম, হুম। কোনো ক্রমে রাজি হয়নি, বলতেছে না আমি এটা দিতে পারবো না, হুম, হুম। আমি নিউরো সার্জন। কারেক্ট। হ্যাঁ, উনি আমাকে অনেক বলার পরও উনি দেয়নি। হুম, কিন্তু হুম। যদি হতো আমার দেশের ডক্টররা, আমার ডাক্তার তো ডক্টর না, যদি কোনো একটা ফার্মাসিস্ট কাছে গেল, দোকানে গেল, আমরা লিখে দিত হ্যাঁ এটা খাওয়াতে পারবেন। আচ্ছা আচ্ছা। কিন্তু এখানে দেখে ডাক্তারের প্রতি মানে খুব ভালো লেগেছে, কিন্তু উনি হ্যাঁ, নিজে কারণ ডিপার্টমেন্ট উনি ছাড়া। হচ্ছে আপনার নিউরো সার্জন, তো উনি আপনাকে উনি কিন্তু কোনো ডায়েটিশিয়ান বা উনি কোনো নিউট্রিশনের ডক্টর নয়, সেহেতু উনি আপনাকে খাবার বিষয়ে বাচ্চাদের কোনো প্রেসক্রিপশন করতে নো পারবেন না। নো, হ্যাঁ তো এটাই হচ্ছে এনাদের রেসপন্সিবিলিটি। হ্যাঁ, ঠিক আছে, ওটাই উনি দেখে যে খুব ভালো লেগেছে। ডিপার্টমেন্টের ওনার যেটা অথরিটি আছে তার বাইরে উনি যাবেন না। যাইনি। যাই না, একদম। এবং ওনাকে আরেকটা জায়গায় ধন্যবাদ, ওনাকে আমি বলছি স্যার আমি আমি শুক্রবার আসবো, তখন আমি কি টোকেন নিতে হবে? উনি বলছে ঠিক আছে টোকেন নিতে হবে না, তোমাকে আমি লিখে দিচ্ছি। উনি আরেকবার একটা পিসিআর মধ্যে ওই নিমান্সের একটা প্যাটের মধ্যে আবার লিখে দিয়েছে যে যেটা মানে ওইটা লিখে দেওয়ার ফলে ওটা হয়তো আপনাকে আর কোনো লাইনেও দাঁড়াতে হবে না, কিছুটা আপনি ডাইরেক্টলি ওর সঙ্গে আবার ভিজিট করতে পারবেন। রাইট রাইট, তখন আমাকে প্রবেশের জন্য একটা সস্তা পন্থা তৈরি করে দিয়েছে। একদম। এই কারণে স্যারকে আবার ধন্যবাদ জানাচ্ছি, সেই একদম। রূপম মন্ডল স্যারকে। আচ্ছা, তো যাই হোক, এখানে আপাতত আপনার 3-4 দিনের ট্রিটমেন্ট হওয়াতে আপনি যথেষ্ট ওনাদের ব্যবহার এবং ওনাদের যে আপনাদের সঙ্গে যেটা ট্রিটমেন্টের প্রসেস, সেটাতে আমি যথেষ্ট খুশি, মানে অনেকটাই স্যাটিসফাইড হয়েছেন এখানে ট্রিটমেন্ট করার। রাইট দাদা, রাইট। আচ্ছা আচ্ছা। ওনাদের মানে তুলনা নাই। এক কথায় নিজে একটা গভর্নমেন্ট হসপিটালে আসি, আসলে কি প্রাইভেট নাকি গভর্নমেন্ট, আমার প্রাইভেটের চাইতে ইনাদের বিষয়গুলো গভর্নমেন্ট মেডিকেলটা অনেক অনেক উন্নতম। এবং মানে ভাষায় নাই যে প্রকাশ করব ওনাদেরকে ধন্যবাদ কিভাবে দিব। আমাকে সৃষ্টিকর্তা মানে ওই ধরনের ভাষায় মনে হয় আমাকে দেয়নি, আমার অতটুকু জ্ঞান নেই, ইনাদেরকে অতটুকু আমি কৃতজ্ঞতা জানাবো। এত রেসপেক্টফুল, মানে ইনারা সবাই যথেষ্ট ইনাদের প্রতি কৃতজ্ঞতা, নিমান্সের প্রতি। আচ্ছা, তো যাই হোক, আপনাদের যারা বাংলাদেশ থেকে ভিডিওটা বেসিক্যালি দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, দাদার মুখে সম্পূর্ণ বিষয়টা শুনে নিলেন। উনি এখানে এসে চিকিৎসা করে কতটা খুশি হয়েছেন, ওনার বাচ্চা ট্রিটমেন্টের জন্য এসেছেন, বাচ্চার বয়স এখন মাত্র 1 বছর। তো যারা ভাবছেন যে ট্রিটমেন্টের জন্য আসবেন, তো কি কি প্রবলেমের মুখে পড়েছেন তিনি ওগুলোও বলে দিলেন, যে একটা ভাষার সমস্যা হয়ে থাকে, কিন্তু এখানে উনি বাঙালি ডক্টর যেহেতু পেয়ে গেছিলেন, ওনার সমস্যাটা কিন্তু হয়নি। তো সেক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু আপনাদের হতে পারে, আমি আবার একবার বলে রাখছি। আর আজকে ভিডিওর মাধ্যমে আমি যতটা পারলাম নিমান্স হসপিটাল সম্পর্কে দাদার বক্তব্য আমি তুলে ধরার চেষ্টা করলাম। আর ওনার নেক্সট রিভিউ ডেট দিয়েছে সামনে শুক্রবার। তো হয়তো যদি মানে সম্ভব হয়, তাহলে ওনার উনি যখন ফিরবেন আমাদের ইন্ডিয়া থেকে, তখন ওনার কাছ থেকে আমি আর একটা ছোট ওপিনিয়ন দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি বাড়াবো না, অনেকটাই লম্বা হলো। তো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু ওই সাহস নিয়ে কিন্তু আমি যেখানে গিয়েছি আমি এগিয়ে গিয়েছি। একটা কথা বলেছিলাম, উনি দাদা একদিন যেদিন প্রথম এখানে আমাদের এয়ারপোর্টে নামে ব্যাঙ্গালোরে, সেদিন আমি কিন্তু একটা ছেলে পাঠিয়ে দিয়েছিলাম। তো তার জন্য আমি ওনাকে বলেছিলাম যে ছেলেটার যাওয়া আসার যে ভাড়া ওটা ওনাকে লাগবে। তো তার জন্য উনি প্রায় ছেলেটাকে 600 টাকা মতো, 600 ইন্ডিয়ান রুপিস দিয়েছিল। কারণ ছেলেটা ওখানে সারা রাত ছিল, ওনাকে পিক আপ করে গেস্ট হাউস পর্যন্ত রাত্রে এসে পৌঁছে দিয়েছিল। তার জন্য ওনার পারিশ্রমিক হিসাবে মাত্র 600 রুপিস কিন্তু দাদা ওখানে দিয়েছিল। এছাড়া কিন্তু দাদার কাছ থেকে আমরা কোনো এক্সট্রা চার্জ বা এক্সট্রা কিছু কিন্তু এখনো আমরা কিছু বলিনি, আর আমাদের এক্সট্রা চার্জের মধ্যে কিছু নেই। তো আপনারা যারাই বাংলাদেশ থেকে আসবেন, তারা সঠিক প্রসেসে এলে পরে অবশ্যই আমাদের হেল্প পাবেন, আর আমরা যতটা পারবো আপনাদের পাশে থাকবো। এছাড়া আমাদের বাংলাদেশের বিডি হেল্পিং হ্যান্ড নামে একটা আমাদের গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে শুধুমাত্র যারা বাংলাদেশ থেকে ট্রিটমেন্টের জন্য আসে তাদের জন্য গ্রুপটা। তো যদি কারোর হেল্প লাগে, অবশ্যই গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে জয়েন হতে পারেন।
তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।